অধিকার সম্পর্কে অনেক সুপারিশ নারী বিষয়ক কমিশন করে সংস্কার কমিশন করেছেন। তার মধ্যে পরিবারে নারীর অধিকার, কর্মসংস্থানে নারীর অধিকার, জনজীবনে নারীর অধিকার, বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে, কিছু কিছু দল বা গোষ্ঠী এমনভাবে বক্তব্য রাখছেন মনে হচ্ছে খালি তারা 3টা বিষয় নিয়ে কথা বলেছেন, এবং সেগুলো নিয়ে তাদের অনেক মাতামাতি হচ্ছে, তারা এগুলো নিয়ে অনেক আপত্তি জানাচ্ছেন। অন্য বিষয়গুলো নিয়ে ওনাদের কোনো কথা শোনা যাচ্ছে না। আমার কাছে মৌলিক বিষয় অনেকগুলো আছে এই সংস্কার কমিশন, এবং তারা তো অনেকের সাথে কথা বলে এবং তাদের নিজস্ব অনেক কাজের ভিত্তিতে, অনেক গবেষণার ভিত্তিতে, অন্যদের গবেষণার ভিত্তিতে, সরকারি বেসরকারি নানান কার্যক্রম দেখার পরে, পর্যালোচনা করার পরে তারা এই সুপারিশগুলো দিয়েছেন। তো এখন সুপারিশের যদি কেউ বিরোধিতা করতে চায়, তারা পাল্টা সুপারিশ দিতে পারে, তারা সমালোচনা করতে পারে, লিখতে পারে, বলতে পারে। অবশ্যই আশা করা যাবে যে যৌক্তিকভাবে বলবে। বিদ্বেষ ছড়িয়ে ছড়িয়ে, ঘৃণা ছড়িয়ে, গালিগালাজ করে, এগুলো তো স্বাভাবিক কোনো প্রক্রিয়া না। এবং বিশেষ করে হুমকি ধামকি দিয়ে, মানে ভয়ভীতি প্রদর্শন করে, এগুলো কোনো তর্ক বিতর্কের কোনো ভাষা না এবং কোনো প্রক্রিয়া না। এবং এখানে যারা বলছেন যে তারা সংস্কার কার্যক্রমে নেমেছেন, তারা দেশকে নতুন করে গঠন করতে চায়, নতুন বাংলাদেশ গড়তে চান, তারা যদি এখন আমাদেরকে নতুন কোনো কিছুতে না নিয়ে পুরনো সেই 2000 বছর পুরনো একটা পরিস্থিতির মধ্যে যদি নিয়ে যান, যেতে শুধু নারীদের উপর বিদ্বেষ ছড়ানো হতো, ঘর থেকে বের না হতে দেওয়া হতো না, সেই প্রক্রিয়ার সাথে আমরা কেন অন্তর্ভুক্ত হবো? যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তারা তো সুপারিশ রেখেছে যাতে নারী পুরুষ সবাই এগিয়ে যেতে পারে প্রগতির দিকে, সমান অধিকারের দিকে। এবং বাংলাদেশ তো হেঁটেছে এই পথে 50 বছর যাবত, আরো অনেক দিন ধরে। কিন্তু আমরা যদি আমাদের স্বাধীনতা উত্তর অবস্থা দেখি, অবশ্যই আমরা এগিয়ে চলেছি। নারীরা পুরুষরা যে অবস্থায় ছিলেন 50 বছর আগে, আমরা তো সেই অবস্থায় নেই। পুরো দেশটা এগিয়ে চলেছে। এখন তারা সেই যাত্রাটা বন্ধ করতে চায় কেন, পিছিয়ে চলে যেতে চায় কেন, সেই প্রশ্ন তাদের কাছে আমাদের রাখতে হবে। আর যারা বিরোধিতা করছে তাদের কাছে আরেকটি প্রশ্ন, আমরা দেখি যারা নেমে আসছেন রাস্তায় মিছিল করতে, শুধু নারী বিষয়ক সংস্কার কমিশনের ব্যাপারটা নিয়ে, অন্য কোনো সংস্কার কমিশন নিয়ে ওনাদের খুব একটা ইন্টারেস্ট এখন পর্যন্ত দেখিনি। মানে ওগুলো নিয়ে ওনারা কি মনে করছেন, কোনটা ভালো কোনটা মন্দ, নিশ্চয়ই সবগুলো মেনে চলতে চাচ্ছেন না, কিন্তু ওগুলো নিয়ে এরকম বড় সমাবেশ দেখিনি। এখন ওনারা কি নিজেদের ঘরে ওনাদের মা যারা আছেন, বোন আছেন, স্ত্রী আছেন, খালা আছেন, ফুপু আছেন, ওনাদেরকে কি জিজ্ঞেস করেছেন সবাইকে যে ওনারা কি তাদের সাথে একমত? যদি জিজ্ঞেস করে থাকে, ওনারা বেরিয়ে আসেন না কেন? খালি আমাদের পুরুষদের কাছে কেন শুনতে হচ্ছে ওনারা কি চাইছেন না চাইছেন? আর শুনছি তো না, ওনারা খালি চিৎকার করছেন, গালিগালাজ করছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন আর ভয়ভীতি প্রদর্শন করছেন। ওনারা যদি যুক্তি তর্ক করতে চান এবং তাদের পাল্টা সুপারিশ দিতে চান কি হবে না হবে, সেগুলো নিয়ে আলোচনা চলতে পারে। অবশ্যই সবার মতামত নিয়ে আলোচনা চলা উচিত, কিন্তু সেখানে কেউ যদি সৎ উদ্দেশ্য নিয়ে যদি না আসে, তাদের মূল উদ্দেশ্য শুধু যদি হয় যে না ভয় ভীতি দেখিয়ে সবাইকে ঘরে ফেরত পাঠিয়ে দেবে, সেটা তাদের সাথে বসার কোনো যুক্তি নাই। কিন্তু যদি লজিক্যালি কথা বলতে চান, যুক্তি তর্ক নিয়ে তারা আলাপ করতে চান, সেটার জন্য সবার প্রস্তুত থাকা উচিত যে হ্যাঁ, বিভিন্ন মতামত শুনে তো এগোতে হবে, কিন্তু অবশ্যই আমাদের সমতা অর্জন করার লক্ষ্যে এগোতে হবে, কিন্তু পিছপা হওয়ার তো কোনো সুযোগ নেই। আসলে যে মানে সার্বজনীন আইন, সকলের জন্য একটি সার্বজনীন আইন হওয়ার যে বিষয়টা বলা হয়েছে, প্রথম কথা হচ্ছে ওনারা যে সুপারিশ রেখেছেন সংস্কার কমিশন, তারা বলেন নাই যে এটা এই মুহূর্তে বা তাৎক্ষণিকভাবে বাধ্যতামূলক করতে হবে। তারা বলেছে কেউ যদি একটা সার্বজনীন আইনের বা একটা সিভিল আইনের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে, কেউ যদি চায় যে তার বিয়ের বিষয়ে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বিয়ের মধ্যে কি কি অধিকার পাবে, বাচ্চাদের হেফাজতের ব্যাপারে কি কি অধিকার পাবে, এগুলো সে সিভিল লতে সে নিজের জীবন, নিজের অধিকারগুলো নির্ধারণ করতে চায়, শুধুমাত্র ধর্মীয় আইনে না, সেই সুযোগ তার থাকা উচিত। অনেক দেশে এই সুযোগগুলো আছে, বাংলাদেশেও ইনফ্যাক্ট এই সুযোগগুলো আছে। অনেক ক্ষেত্রে তো আমরা ধর্মীয় আইন অনুসরণ করছি না, মানে এটার ধর্মের সাথে কোনো সংঘাত নেই, কিন্তু আমরা ধর্ম আমাদের একমাত্র সূত্র না কোনো আইনের, বিভিন্ন সূত্র আছে। সংসদ থেকে আইন তৈরি হয়েছে, বিভিন্ন সময় রাষ্ট্রপতি আইন তৈরি করেন, আইন তৈরি করার বিভিন্ন প্রক্রিয়া আছে। সো এই ক্ষেত্রে ওনারা শুধু বলছেন যে একটি অপশন থাকবে, আমি সিভিল লতে যেতে চাইলে সিভিল লতে যেতে পারবো, আর যদি ধর্মীয় আইনে যেতে চাই, বা ধর্মীয় আইনও বলা উচিত না, আসলে ব্যক্তিগত যে আইনগুলো আছে, মানে আমাদের পার্সোনাল ল যেগুলো, সেগুলো যদি যে পার্থক্যটা এইটাই, পার্থক্য হচ্ছে যে ধরেন আপনি মুসলমান বা হিন্দু ঘরে জন্মিয়েছেন, এখন আপনি চাইলে হিন্দু আইনটা অনুসরণ করতে পারেন, কিন্তু আপনি চাইলে
আবার ওটা না করে আপনি সিভিল লতে যেতে পারেন। দুইটাই কিন্তু আপনার অধিকারকে নির্ধারণ করছে। অনেক দেশে এই সুযোগগুলো আছে, আপনি চয়েসটা করতে পারেন কোন আইনের আপনি ফলো করবেন, চয়েসটা দিয়ে দিলেই হয়। এটা রাষ্ট্রের উপর নির্ভর করছে কোনটা দেওয়া হবে না দেওয়া হবে। আমরা যদি ব্যক্তিগত আইনের কথা ভুলে যাই, ফতোয়া দেওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, আপনার খেয়াল আছে নিশ্চয়ই যে প্রায় 15-20 বছর আগে এটা খুব বড় একটা ইস্যু ছিল। অনেক বছর আগে আমরা দেখছি ফতোয়া নিয়ে বা ফতোয়ার মাধ্যমে নির্যাতনের একটা বিষয় খুব বড় রূপ ধারণ করেছিল বাংলাদেশে, এবং সেখানে এক পর্যায়ে এসে হাইকোর্টই বলল যে কোনো ধরনের ফতোয়া দেওয়া যাবে না। আমরা মনে করেছি এটা বেশি বেশি হয়ে গেছে, কারণ ফতোয়া তো মাত্র আইনে ফতোয়ার মিনিং হচ্ছে এটা একটা মতামত, ফতোয়া কোনো ধরনের রায় বা কোনো কিছু না যেটা একদম কার্যকরী করে ফেলতে হবে। তো আমরা বলছিলাম যে না, ফতোয়া রাখার, ফতোয়া দেওয়ার, ফতোয়া পাওয়ার একটা অধিকার থাকা উচিত, কিন্তু ফতোয়াকে বুঝতে হবে ফতোয়া কি, এটা মতামত। কেউ যদি এমনভাবে ফতোয়া দেওয়ার চেষ্টা করে যে এটাকে একটা রায় হিসাবে দেখতে হবে, এটা কার্যকরী করতে হবে, এবং কেউ যদি এমন কোনো ফতোয়া দেওয়ার চেষ্টা করে যে ফতোয়ার মাধ্যমে কাউকে কোনো শাস্তি বা সাজা দেওয়ার চেষ্টা করবে যেটা সম্পূর্ণভাবে অমানবিক, যেমন ধরেন গলায় জুতার মালা পরানো বা কাউকে একঘরে করে ফেলা বা বেত্রাঘাত করা, এগুলো তো অবশ্যই আইনের সাথে কোনোভাবে যায় না এবং বেআইনি অপরাধ। আদালত শেষ পর্যন্ত সেইভাবে রায়টা দিলেন। তারা বললেন হ্যাঁ, ফতোয়া দেওয়া যাবে, ফতোয়া নেওয়া যাবে মতামত আকারে, যদি আপনি গ্রহণ করতে চান আপনার সম্মতির উপর নির্ভর করবে, কিন্তু এটা কখনো রায় আকারে দেওয়া হবে না। তো এইটাই তো একটা সুন্দর ব্যাখ্যা যে হ্যাঁ, ধর্মীয় আইনের বিষয়গুলো রইল, কিন্তু এগুলো বাংলাদেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হলো। আমাদের যে মৌলিক অধিকারগুলো, সমতার অধিকার, তার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হলো। তো এখন ব্যক্তিগত আইনের ব্যাপারে, যে ব্যক্তিগত আইনগুলো সংশোধনের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে, যেগুলো সমতার লক্ষ্যে যাতে সংশোধন করা হয়, যাতে নারী পুরুষের সমান অধিকার থাকে পরিবারের মধ্যে, এখন তো সেটা নেই। এবং সেই জন্য আমরা দেখি নানান ধরনের সমস্যা হয় যে একজন নারীকে, আমাদের সাথে দেশব্যাপী সমস্যা, যে যখন তখন তালাক দিয়ে দেওয়া হচ্ছে, একজনকে ঘরে ফেলে রাখা হচ্ছে, সে নিজের তার সন্তানদের দেখাশোনা করতে হচ্ছে, একজন নারী, তার কোনো ভরণ পোষণ নাই নিজের জন্যে, বাচ্চাদেরও ভরণ পোষণ নাই, কোনোভাবেই চলতে হচ্ছে। সো পুরুষরা যারা এটা করছেন তাদেরকে তো জাস্ট আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যে তারা যে দাবি করছেন যে তাদের অধিকার আছে পরিবারের মধ্যে সবার দেখাশোনা করার, সেটা তারা ঠিক মতো প্রতিপালন করেন। তো এই বিষয়গুলো নিয়ে যারা এখন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে বিরোধিতা করছেন, তাদের কাছ থেকে আমরা শুনি যে তারা কি মনে করে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা নারীদের অধিকারের ক্ষেত্রে এবং নারীদের পরিপূর্ণ অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা আছে, বৈষম্যমূলক আইন কি বিরাজ করছে। ওনারা ওনাদের কথাগুলো বলুক। এখন পর্যন্ত আমরা ওনাদের কোনো সুপারিশ শুনছি না। তাদের কথা শুনলে মনে হবে যে বাংলাদেশে নারীদের কোনো সমস্যা নেই, শুধুমাত্র তারা প্রতিহত করার চেষ্টা করছেন নারী সংস্কার কমিশনের সুপারিশ, কিন্তু তারা নিজেরা কোনো ধরনের প্রস্তাবনা রাখছেন না, কোনো ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন না যে কি করে নারীর অধিকার এখানে নিশ্চিত করা হবে।